রেগে তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। এখন অবধি বইয়ের মুখ দেখেনি, দেখতে ইচ্ছেও করেনি। নাদিয়া খাবারের ট্রে সেন্টার টেবিলের উপর রাখে, পানির খালি জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর পানি ভর্তি জগ নিয়ে ফিরে আসে। উদয় এখনও আগের মতোই বসে আছে। নাদিয়া প্লেটে খাবার বেড়ে নেয়। এই খাবার এখন উদয়কে খাইয়ে দিতে হবে। কেমন যেন লাগছে। এর আগে কখনো কোনো মানুষকে খাইয়ে দিতে হয়নি। পুরুষ মানুষ তো দূরের কথা, মেয়ে মানুষকেও খাইয়ে দেয়নি। এখন একজন পুরুষ মানুষকে কিভাবে খাইয়ে দেবে? যতই হাজবেন্ড হোক, মাত্র কয়েক ঘন্টার পরিচয়, তার মধ্যে আবার দুইজনের মাঝে কোনো কথা হয়নি। কেমন ইতস্তত বোধ হচ্ছে, অস্বস্তিও হচ্ছে। যেমনই লাগুক, খাইয়ে দিতেই হবে। আজ থেকে উদয়ের সব দায়িত্ব ওর ঘাড়ে ট্রান্সফার হয়ে গেছে। প্লেট হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়, এগিয়ে যায় উদয়ের সামনে। উদয় রাগী চোখে তাকায় নাদিয়ার মুখের দিকে, তারপর আবার ফ্লোরের দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, এগুলো নিয়ে এখানে কেন? নাদিয়া বরাবরের মতো আস্তে ধীরে শান্ত স্বরে বলে, আপনাকে খাইয়ে দিতে বলল। উদয় এক থাবায় নাদিয়ার হাতের প্লেট নিচে ছুঁড়ে ফেলে। ভয়ে কেঁপে ওঠে নাদিয়া। উদয় গর্জন করে বলে, খেতে চেয়েছি আমি, বলেছি আমি খাবো। দূর হও আমার চোখের সামনে থেকে, আসবে না আমার চোখের সামনে। ভয়ে কয়েক কদম পিছিয়ে যায় নাদিয়া। উদয়ের ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে, কেমন খ্যাপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই এক থাবায় জানটা বের করে নেবে। আবার গর্জন করে ওঠে, যেতে বলেছি এখান থেকে। নাদিয়া ভয়ে জমে গেছে। রাত থেকে দেখে আসা শান্ত মানুষটার এমন অশান্ত রূপ দেখে নাদিয়া বোধবুদ্ধি লোপ পেয়েছে। নড়াচড়া করতেও ভুলে গেছে, শুধু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মুহূর্তেই বাড়ির সবাই উপস্থিত হয় উদয়ের রুমের সামনে। রুমের ভিতরে ফ্লোরে ছড়িয়ে রয়েছে খাবার আর সিরামিকের টুকরো টুকরো হয়ে যাওয়া প্লেটটা। উদয়ের থেকে কিছুটা দূরে ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে নাদিয়া। উদয় ডোরের দিকে তাকায়। রাগ আরও কয়েক ডিগ্রি বেড়ে যায়। চিৎকার করে বলে, ওকে খাবার নিয়ে আসতে বলেছে কে? উম্মেহানি চৌধুরী বলেন। এত রেগে যাচ্ছিস কেন বাবা? আমি নাদিয়াকে বলেছি তোকে খাইয়ে দিতে। আমি বলেছি ওর হাতে খাবো না। তাহলে কেন পাঠিয়েছ? তোকে খাইয়ে দিতে। এখন থেকে নাদিয়াই তোকে খাইয়ে দেবে, তোর সব কিছু করে দেবে। ও কেন করবে? কেন খাইয়ে দেবে? তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছি আমি? যদি হয়ে থাকি তাহলে আমাকে বলো, আমার কোনো কাজ করতে হবে না তোমাদের। তোমাদের প্রয়োজন নেই আমার, নিজের কাজ নিজেই করতে পারবো, না পারলে না করব। তোমাদের কারো সাহায্য লাগবে না আমার। এত রেগে যাচ্ছিস কেন বাবা? অসুস্থ হয়ে পড়বি তো। আমার সুস্থ অসুস্থ নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। বিয়ে করতে বলেছিলে, করেছি। তোমাদের ছেলের বউয়ের দরকার ছিল, এনে দিয়েছি। এখন ছেলের বউ নিয়ে বিদায় হও আমার চোখের সামনে থেকে। ওকে যেন আমার চোখের সামনে দ্বিতীয়বার না দেখি। রাতে দয়া করে থাকতে দিয়েছিলাম, এখন আর না। লোভী মেয়ে একটা, ওকে যেখানে পারো সেখানে নিয়ে যাও, শুধু আমার রুমে চোখের সামনে যেন না আসে। শুধু ও কেন, তোমরাও আসবে না আমার রুমে। আবারও অ্যাটাক এসে যাবে। শান্ত হ বাবা, আস্তে কথা বল। আস্তে কথা বলবো না, অ্যাটাকই তো চাই আমি। আবারও অ্যাটাক আসুক, আমার মরণ আমাকে আলিঙ্গন করুক। কোনো বড় ধরনের অ্যাটাক আসে না, মরণ কেন আমাকে আলিঙ্গন করে না? বাঁচতে চাই না তো আমি। আমার তো সেদিনই মরে যাওয়া উচিত ছিল, কেন মরলাম না? কেন এখনও পঙ্গু হয়ে বেঁচে আছি? উম্মেহানি চৌধুরী ভেজা গলায় বলেন, বাবা উদয়, শান্ত হ তুই। এমন উত্তেজিত হচ্ছিস কেন? ডক্টর তোকে উত্তেজিত হতে নিষেধ করেছে। ফ্লোরের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, বের হও আমার রুম থেকে, কেউ আসবে না আমার চোখের সামনে। ভয়ে কয়েকজন বেরিয়ে চলে যায়। উম্মেহানি চৌধুরী, প্রহর আর উদয়ের ফুপি দাঁড়িয়ে থাকে। যাচ্ছ না কেন এখনও? নিজেরাও যাও, এই লোভী মেয়েটাকেও নিয়ে যাও। লোভী মেয়ে একটা, সব মেয়েরা লোভী, লোভেদের রক্তে মিশে থাকে। কাউকে যেন না দেখি আমার রুমে, বের হও এখনই। নাদিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উম্মেহানি চৌধুরী নাদিয়ার দিকে তাকায়। মুখটা মলিন হয়ে গেছে, চোখ দুটো টলমল করছে, ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে। উদয় আবার চিৎকার করে ওঠে, গেট আউট অফ মাই রুম অ্যান্ড আউট অফ মাই সাইট। তিনজন রুম থেকে বেরিয়ে যায়। নাদিয়া তখনও আগের মতোই দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ফ্লোরের দিকে। উদয় তাতে দাঁত চেপে বলে, রুম থেকে বের হওয়ার জন্য কি তোমাকে আলাদা করে ইনভাইট করতে হবে নাকি? নাদিয়া চোখ তুলে উদয়ের মুখের দিকে তাকায়, খ্যাপাটে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে।
নাদিয়া কোনো কথা না বলে ঝাড়ু আর বেলচা নিয়ে ফ্লোরের খাবার ও প্লেটগুলো খণ্ডগুলো পরিষ্কার করতে শুরু করে। উদয় কিছু সময় নাদিয়ার দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, অসহ্যকর মেয়ে একটা। গায়ে গন্ডারের চামড়া লাগানো কিনা কে জানে। এই মেয়েদের চামড়া এত মোটা কেন হয়?